রং কারিগরের কসরতে সুতা পায় রঙিন রূপ, আর অঙ্কন শিল্পীর নিপুণ আঁকুনিতে রঙিন সুতা পায় শৈল্পিক বনম। এই দুয়ে মিলেই জমে ওঠে তাঁতের গল্প। বেশ প্রাচীন সময় থেকেই এই অঞ্চল তাঁতের জন্য বিখ্যাত। মুঘল আমল থেকেই এই অঞ্চলে তাঁত বোনা শুরু। আর বিংশ শতাব্দীর শুরুর দিকে ট্রেন যোগাযোগ চালু হলে এখনকার তাঁতের কথা ছড়িয়ে পড়ে চারদিকে। একসময় পাবনার অন্তর্গত ছিল সিরাজগঞ্জ। মূল পাবনা সদরে বয়ন শিল্পের প্রসার না ঘটলেও সিরাজগঞ্জ ও শাহজাদপুরেই তাঁত শিল্পের প্রকৃত বিকাশ হয়েছে। তখন যেসব জায়গায় তাঁত বোনা হতো সেখানে এখনও হয়, তবে হাতের তাঁত উঠে গিয়ে সেখানে মেশিন জায়গা দখল করেছে। সিরাজগঞ্জের আমাদের বেলকুচি উপজেলা, এই উপজেলা এবং পার্শ্ববর্তী আরেকটা উপজেলাও আছে। এরা তাঁত শিল্পের জন্য মানে সমৃদ্ধ, এবং এটা বংশানুক্রমে আমরা এই ব্যবসার সাথে জড়িত। এখানে আমরা প্রথমে আমাদের হয়তো হস্তশিল্প ছিল চিত্তরঞ্জন, পরবর্তীতে আমাদের এখানে পাওয়াল্লুম আসে। তা আমাদের এই ঐতিহ্যবাহী তাঁতি এলাকায় শাড়ি, লুঙ্গি, ধুতি এবং গামছা তৈরি হয়, এবং সারা বাংলাদেশের ম্যাক্সিমাম শাড়ি বা থ্রি পিস এবং লুঙ্গি আমাদের এলাকা থেকে পরিবেশন হয়। তাঁতের শাড়ির বাজার এখন পড়তির দিকে। এই শাড়ির একসময় যে কদর ছিল তা এখন আধুনিক পোশাকের দখলে। তাই শাড়ি তৈরির তাঁতগুলোও এখন বিশ্রামের নস্টালজিকতা উপভোগ করে। দেশে চাহিদা কমলেও তাঁতের শাড়ির কদর এখনও বিলীন হয়নি। তা বোঝা যায় যখন তাঁতিরা বলেন তাঁতের শাড়ির রপ্তানি বাজার এখনও আছে। ছোট থেকে বড় অনেক ধরনের শাড়ি আমাদের এখানে তৈরি হচ্ছে। পার্শ্ববর্তী দেশে আমাদের শাড়ি খুব চাহিদা। কেন চাহিদা? আমরা নতুনত্ব কিছু এনেছি শাড়িতে। যে কোনো কারণে হোক একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, যার জন্য আমাদের শাড়ি যাওয়া বন্ধ আছে। আমরা চাচ্ছি পার্শ্ববর্তী দেশের জন্য সুসম্পর্ক থাকে, তাহলে আমাদের শাড়িগুলো যাবে, আমাদের বৈদেশিক মানে বৈদেশিকভাবে আমাদের অর্থভাবে আমরা লাভবান হব, আমার দেশের শিল্প বাঁচবে, আমরা বাঁচব। তবে বাজার ধরে রাখার দায় শুধু তাঁতিদের না, দায় আছে তথ্য এবং বিনোদন মাধ্যমেরও। তাঁতের শাড়ির বাজার ফেরাতে নাটক, চলচ্চিত্র সহ বিভিন্ন মাধ্যমে তারকাদের দেশীয় শাড়ির ব্যবহার বাড়ানোর প্রতি গুরুত্ব দিয়েছেন তাঁতিরা। কারণ মানুষের পছন্দ অপছন্দে প্রভাব বিস্তার করে গণমাধ্যম। প্রতিনিয়তই আমরা ডিজাইন চেঞ্জ করতেছি, মানুষ রুচিশীল শাড়ি তৈরি করতেছি, কিন্তু আমি লক্ষ্য করতেছি যে সিনেমা, নাটকে বা চলচ্চিত্রে আমাদের মানে যারা কলা কৌশলী আছে তারা শাড়ি খুব কম পরেন। তা আমরা চাচ্ছি তারা বেশি করে শাড়ি পরবেন, আমাদের ঐতিহ্য রক্ষা হবে, যার জন্য আমাদের শাড়ির চাহিদাটা বেড়ে যাবে। চলচ্চিত্রের কথায় কথায় মনে পড়ে গেল এই অঞ্চলের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের নাম। সিরাজগঞ্জের বেলকুচি থানার ভাঙাবাড়ি গ্রামে নানা রজনীকান্ত সেনের বাড়িতে জন্মেছিলেন সুচিত্রা সেন। এই ভিটাটা কান্তকবি রজনীকান্ত সেনের বংশধর, এবং তার নিজস্ব ভিটা। 2-3টা বিল্ডিং দেখছি আমরা ছোটোবেলায়। সেই বিল্ডিংগুলো অনেক উঁচু বিল্ডিং ছিল, এবং আমরা যখন ছোটোবেলায় দেখেছি তখন পুরাতন একটু জরাজীর্ণ ছিল। জরাজীর্ণ বিল্ডিং হওয়ার কারণে এই এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ
এগুলা ভেঙে ইট খোয়া বিক্রি করেছে। রজনীকান্ত সেনের নিজস্ব ভিটাতেই মহানায়িকা সুচিত্রা সেনের জন্ম এবং এখানেই ছোটোবেলায় মাঝে মাঝে আসতো। আমি ব্যক্তিগতভাবে আমার দাদির কাছে শুনেছি, আমাদের বাড়িতেও উনি নানির সাথে বেড়াতে গিয়েছে। এই গুণী দুজন মানুষের স্মৃতির সাথে জড়িয়ে থাকা বাড়িটির এখন কোনো অস্তিত্ব নেই। যতটুকু অবশিষ্ট আছে তাকেও দেখিয়ে না দিলে খুঁজে পাওয়া দায়। এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এই দেওয়ালটাই হচ্ছে কন্তকবি রজনীকান্ত সেনের অর্থাৎ সুচিত্রা সেনের নানার বাড়ির যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের দেওয়ালের ধ্বংসাবশেষ এখনও আমাদের সবার স্মৃতি হিসাবে এই দেওয়ালটা দাঁড়িয়ে আছে। যে জায়গাগুলোতে হতে পারত দর্শনীয় স্থান, হতে পারত পরবর্তী প্রজন্মের জ্ঞান ও তথ্যের আবাসস্থল, সেখানে এখন বাস করে শ্যাওলা আর পরগাছা। ঐতিহ্য রক্ষার ঐতিহ্য আমাদের মাঝে না থাকায় হারিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনা, হারিয়ে যাচ্ছে ইতিহাস। সর্বোপরি আমরা চাই যে এই ভূমিটা যেন সরকার একটা উদ্যোগ গ্রহণ করে, যাতে সুচিত্রা সেনের স্মৃতিময় ভবন হিসাবে বা গ্রাম হিসাবে আমরা উপস্থাপন করতে পারি সারা দেশে, সারা বিশ্বে। পাশাপাশি কান্তকবি রজনীকান্ত সেনের নামও যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। চলার পথে কত গল্প চোখের কোণ গলে বেরিয়ে যায় তারই অত্যা নেই। কারোর গল্প জমে থাকে মনের কোণে, আবার কোনো গল্প অজানাই থেকে যায়। জানা না জানা এসব গল্পের মাঝ দিয়ে আজ আমাদের পথ চলে গিয়েছে সিরাজগঞ্জের তারাশের দিকে। যেতে যেতে চোখ আটকে গেল পথের ধান ক্ষেতের হলুদ সবুজ জমিনের হলুদ পাখি আর মানুষের দিকে। তাদের দুজনারই জীবিকার গল্পে তখন প্রধান চরিত্র মাছ। মাছ কিছু পাশি হয়ে যে পুষে পাশি, কিছু ওই গরফে টরফে হাবি যাবি এইসবগুলোই পেছি। বা মাঠের মধ্যেই বেশি মারি, মাঠ দিয়া খাল বিল দিয়া মারি। আগে মোটামুটি পেতাম, এখন নাই। এখন নাই বললেই চলে, এখন অভ্যাস হয়ে গেছে, করি তাই। ভৌগোলিক এবং ঋতুবৈচিত্র্যের কারণে দেশের ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন সময়ে মাছ ধরার ধরন আলাদা হয়। এই অঞ্চলের মানুষ হেমন্তের সময়টাতে ধান ক্ষেত বা অন্যান্য নিচু জমির পানিতে থাকা মাছ ধরে জীবিকার খোঁজ করে। কেউ কেউ আবার সেখানে শামুকের খোঁজ করে হাঁসের খাবার দেওয়ার জন্য। আর যতটুকু মাছ পাওয়া যায় তা ছোট ছোট পাইকারদের হাত ঘুরে চলে যায় গ্রামের বাজারগুলোতে। এগারের সাথে কন্ট্যাক্ট থাকে যে মাছ তারা ঝাড়বে, আমি সকালে আসবো। সকালে আসার পরে এগারে কতগুলো মাছ হয়, এই মাছগুলো ধরেন যে আমি নিয়ে নেই। নেওয়ার পরে এখান থেকে মনে হয় যে আমি মানে 1 কিলো ফাঁকে যা বিক্রি করি। পাইকাররা যখন নেয় তখন কায়দা করে নেয়, আর আমরা যখন হাতে বেশি তখন তো আমরা কায়দা না, তখন আমরা যা মনে করেন যে ওই জায়গার যা বেশি দামে বিক্রি করি। 400, 500, 700 মাছ বুঝা দাম, মোটামুটি কেজি 2, 2.5, 3 এরকম পাই। এই অঞ্চলের মানুষ চলন বিলের উপর জীবিকার জন্য দারুণভাবে নির্ভরশীল। ঋতুভেদে আলাদা রূপ নিয়ে হাজির হওয়া চলন বিল তার বুকে বেড়ে ওঠা সন্তানদের জন্য ভিন্ন ভিন্ন বন্দোবস্ত করে। সকাল গড়িয়ে সূর্য মাথার উপর উঠতে থাকলে বিলের মাছ এবং শামুক ধরা নৌকাগুলো ফিরতে থাকে। জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করি আর অগ্রহণ কার্তিক মাস পর্যন্ত আমরা মাছ ধরি। এই 2 বছর হলে মাছ তেমন হচ্ছে না, ওই হাইস্ট 2000, 2500 পর্যন্ত দেখছি।
হাইস্টে হঠাৎ 2-1 দিন, তাছাড়া 400, 500, 300, 200, 100 এই বছরের মাছ নেই। কিছু লোক সামগ্রীর ব্যবসা করে বর্ষা মাসে। বিলে কমছে মাছের পরিমাণ, আবার অন্যদিকে বিলের চারপাশে বাড়ছে হাঁসের খামারের সংখ্যা। সব মিলিয়ে জেলেরা ঝুঁকছে সহজ সংস্থানের দিকে। মাছ না ধরে শামুক ধরে বিক্রি করছেন এখানকার অনেকেই। তবে এভাবে শামুক ধরে ফেলায় বিলের পানির নিচের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং সেটাও মাছ কমে যাওয়ার পেছনে প্রভাব রাখছে। এ কথা জেনেও সুদূরের শুভ সময়ের চেয়ে বর্তমানের সচ্ছলতার দিকে চোখ সবার। আমার কাছ থেকে যারা কেনে তারা হাঁসের খিলে, এটা আমরা হাঁসের খাবারই হয় খালি। বিল এলাকায় খামারই আসছে, এই জন্য শামুকের চাহিদা একটু বেশি। মাছ পাওয়া যায় না, তাই বিদায় আয়ের উৎস আমরা শামুক ধরি। পানি থাকার সময় বিলের প্রধান বাহন নৌকা। তবে পানি কমে গেলে এ অঞ্চলে কৃষি ও কৃষিপণ্যের পরিবহনের জন্য মহিষের গাড়ি চোখে পড়ে। ধান, আলু, ভুট্টা, পাট এখানকার প্রধান কৃষিপণ্য। পথের পাশে কৃষিকাজের বিরতিতে থাকা কয়েকজনকে দেখে একটু কথা বলার জন্য দাঁড়ালাম। উরাও, মাহাতো, সাঁওতাল, বসাক সহ 14-15টি গোত্রের মানুষ বাস করে এই অঞ্চলে। সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত তারাস উপজেলার অধিকাংশ মানুষ কৃষি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে। তবে শ্রম বেচে তারা যে টাকা পায় তাতে স্বপ্ন তাদের চোখে আসার দুঃসাহস করে না। গরিব মানুষের 2-1 কাঠা যদি জমি থাকতো তাহলে আমরা আবাদ করে হলেন আমরা স্বপ্ন পূরণ করতে পারি। সেটা আজ আমার 1 কাঠাও জমি নেই, তাহলে আমরা স্বপ্ন কি দিয়ে পূরণ করবো? পাইলা যদি চাল না থাকে তাহলে কষ্ট না, একবেলা যদি না খায় থাকে তাহলে কষ্ট না। এগুলা সেইগুলা যদি মানুষের কাম করলে তাও কিছুটুকু পাইলে চাল টাল কিনে নিয়ে এসে খায়। এই আমাকে 500 টাকা দিন মজুরি দেয়, কবে মানে শুকাইব ধান মলবো তেনেকে টাকা দিব, ধান বিক্রি করে টাকা দিব, তেনেকে আমাকে দিব টাকা। চাল বাকি করে নিয়ে এসে খাবো, সেগুলা এই টাকা নিয়ে যা আবার ওকে দিব। তাহলে আমরা কিস্তি কিভাবে দিব? আবার হলেন আমরা পেট চালাবো না, চাল পালে লেখাপড়া করাবো। তো গরিব মানুষ আমরা অতটি পড়াবারও পারি না। আবার হলেন চাকরি মাকরি কি, চাকরি যদি একটা চাকরি নিবার যাই মনে করছে মেলা টাকা চাই, যে এই এতটি টাকা দিয়ে 3 লাখ 4 লাখ টাকা দেয়, আমরা গরিব মানুষ 3 লাখ 4 লাখ টাকা কোন থেকে দিব? আমরা আর কি করে আমরা চাল পালে স্বপ্ন পূরণ করবো? কিছু না থাকলে স্বপ্ন দেখে লাভ আছে? সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস থাকলেও তারাস রায়গঞ্জে এদের সংখ্যা প্রায় 60,000। জেলায় আদিবাসী গ্রামের সংখ্যা 103টি। ধারণা করা হয় 1886 সালে তারাস এবং রায়গঞ্জ অঞ্চলে জমিদাররা তাদের অনাবাদী বন জঙ্গল ঘেরা ভূমিতে শস্য উৎপাদনের জন্য তাদেরকে এ অঞ্চলে নিয়ে আসে। এরপর থেকে তারাসের দেশি গ্রাম, তালম, মাধাইনগর, বারুহাস সহ 8 ইউনিয়নের বিভিন্ন গ্রামে বসবাস শুরু করেন তারা। বর্তমানে বাপ-দাদার ভিটেমাটি হারিয়ে বেশিরভাগই খাস জমিতে বাস করছেন এবং অন্যের জমিতে শ্রম বিক্রি করছেন। সারা বছরই তারা ফসলি মাঠে দিনমজুর হিসেবে কাজ করে। ক্ষুদ্র নৃগোষ্ঠী পুরুষদের তুলনায় নারীরা কর্মঠ হওয়ায় সংসারের সিংহভাগ আয় করেন নারী সদস্যরাই। ঘুম থেকে উঠে সল গাড়ে আছে, সল গাড়ে হলে রান্না বাড়া করে খাওয়াই দাওয়াই। তারপরে এই যে গরু বাছুর আছে, গরু বাছুর বাদ দিয়ে আমাদের জমি আছে, ওই জমি আবাদ করি নিয়ে এসে খাওয়াই, আমরাও খাই।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী পুরুষ উভয়ই কঠোর পরিশ্রমী হওয়ায় অল্প দিনেই এই অঞ্চলে আদিবাসীরা গোয়াল ভরা গরু, পুকুরে মাছ ও গোলা ভরা ধান নিয়ে সুখে শান্তিতেই ছিল। কিন্তু কালের পরিক্রমায় এখন তাদের অবস্থা নিঃস্ব প্রায়। আদিবাসীদের পাড়া ঘুরেও তাদের জীবনের এই অধ্যায়টি চোখে পড়ল। এখানে আমরা এই যে আমার বাপ দাদারা ছিল, আমরা ছিলাম, এখন তিনি এই যে এই কাজগুলো আমরা এখনও করি, করতেই উঠি। এই যে কৃষি কাজ করি, এই ধান রোপণ করি, আবার কাটি, আর এই হয়তো আলু লাগাইলাম, বেগুন লাগাইলাম, মরিচ লাগাইলাম, এইগুলো করেই বর্তমানে আমাদের দিন পাত চলে আর কি।